একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চার চোখের পাতার আহা কি বাহার, যাই মরে যাই, তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, যোগ দিলে তাই প্রেম হয়ে যায়। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও শুরুতেই ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, একে একে দুই চোখ দুটো ওই, আমার খুব ফেভারিট গান, তাই জন্য গাইলাম। তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, যোগ দিলে তাই প্রেম হয়ে যায়। হতেই পারে, না হওয়ার কি আছে। তো সেটা নিয়ে, সেটা কোনো বড় কথা নয়। তো আজকে চোখ নিয়ে কিছু কথা হবে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। একবার ভাবছিলাম এই গানটা গাই, তারপর ভাবলাম না, এই তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, এই যে যোগ বিয়োগ, এখন পুরো সমীকরণ পাল্টে যাচ্ছে, তো তাই জন্য আমার মনে হলো এই গানটি বেশি ভালো। তো যাই হোক, এখন পুরো ওয়াইটির যা যোগ বিয়োগ চলছে, তো অদ্ভুত একটা পরিবেশ। সত্যি ওয়াইটিতে আসলে জানতেই পারতাম না যে কত রকমের কত কিছু থাকে না পৃথিবীতে। সত্যি কালকে রাত্রে তো আমি যদিও এখন খুব বেশি পরিমাণে হইচইতে ডুবে রয়েছি। 3 মাসের জন্য হইচই নিয়েছি, তো যত পারছি সব হইচই দেখছি। তো সেই জন্য মানে ভিডিও বিশেষ দেখা হচ্ছে না, তার মধ্যেও যেগুলো যেগুলো দেখার নিশ্চয়ই দেখি। তো সেখানে শুনলাম যে ওয়াইটির মধ্যে একবারে লাইভ চলাকালীন লোকে মানে সেই এমন এমন আইন বিরোধী কাজ করছে, যাতে কি না খুব খারাপ। তো এই যে এইরকম ধরনের যা চলছে ওয়াইটিতে না, কেস খামারি, থানা, পুলিশ, আইন, আদালত, তাতে গিয়ে আমাদের মানে ইউটিউব ইন্ডিয়ার কাছে একটাই বার্তা পৌঁছাচ্ছে যে এই বেঙ্গলি কমিউনিটি যারা আছে এই ওয়াইটির মধ্যে, তারা মানে ওয়াইটিটাকে ঠিক ব্যবহার করতে পারছে না, তারা মিসইউজ করছে। কারণ এই যদি বারবার করে থানা, পুলিশ, আইন, আদালত এরকম যদি করতে থাকে, আর তার মধ্যে যদি কেউ বাই এনি চান্স কোনো পিআইএল জমা দিয়ে দেয়, সেক্ষেত্রে ইউটিউব যা ইনকাম করবে এখান থেকে অর্ধেক কিন্তু চলে যাবে ফাইন দিতে চলে যাবে। কারণ দেশের আইন আলাদা আর ইউটিউবের রুলস আলাদা। তো ইউটিউবকেও কিন্তু ইন্ডিয়ার আইন মেনে তবেই এখানে ব্যবসা করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে হয়তো যে পুরো বেঙ্গলি কমিউনিটি যত মানে আছে, চ্যানেল আছে, সব হয়তো ধরে ধরে ব্যান করে দিল, দেখে ব্যান করে দিল। কারণ একজনকে তো করবে না, করলে সবার ওপর অ্যাকশন হবে। তো কেউ মনে করবে না যে আমি তো কিছু করছি না, আমার কি হবে, আমার চ্যানেল থাকবে না, ওরকমভাবে হয় না। যখন কোনো অ্যাকশন হয় সমগ্র বিষয়ের ওপর হয়। তো ওই যে জিও অর জিনে দো, এটা সব ক্ষেত্রেই আমি মনে করি খুবই প্রযোজ্য, যে বাঁচো, নিজেও বাঁচো আর অন্যকেও বাঁচতে দাও। তো যাই হোক, তো এই যে জিও অর জিনে দো কথাটা আমি কি বিষয়ে বলছি, দেখুন এখানে হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে থেকে আমরা যা দেখছি সেটা নিয়ে ক্রিটিসাইজ করছি, সেটাও তো ঠিক আছে। আমি বলছি যারা এক একটা এমন ভিডিও দিচ্ছেন যেই ভিডিওর মধ্যে তারা মানে নিজেদের শেষ করে দেওয়া, নিজেদেরকে মানে একেবারে, বুঝতেই পারছেন আশা করি, আমি এমন কোনো ওয়ার্ড নিতেই চাইছি না মুখে যাতে কিনা আমার প্রবলেম আসে। তো এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছে তারা, এবার সেইগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে। তো সেই জন্যই বলছি যে বলা যায় না যে আমরা যেন কোনো প্রবলেমে না পড়ি। বাদবাকি সমালোচনার জায়গা তো আমাদের দেশ সব বিষয়ে সব জায়গায় দিয়েছে। যখন ইউটিউব ছিল না তখনও কিন্তু ক্রিটিসাইজ হতো। সে অনেক পত্রপত্রিকারা ছিল যারা কিনা কোনো সিনেমা নিয়ে, কোনো সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে, সেগুলো নিয়ে তারা লেখালেখি করতো। সেখান থেকেই তো আমরা জানতে পারতাম। যখন ইউটিউব ছিল না তখন কি আমরা জানতাম না যে কোন হিরোটার সাথে কোন হিরোইনের সিনেমা চলাকালীন প্রেম হয়ে যাচ্ছে, তারপর তারা বিয়ে করছে। তো এইসব পার্সোনাল খবরগুলো আমরা পেতাম কোথা থেকে? তখন সেসব রিপোর্টাররা ছিল, তারা রীতিমতো সাক্ষাৎকার নিত, সেখান থেকে সাক্ষাৎকারেই অনেক সময় অনেক কথা বেরিয়ে আসতো। বা এখন যে ব্যাপারটা হয়েছে, তখন অতটাও ছিল না, কিন্তু কোনো সময় কারোর সাথে কোনো রিপোর্টারের চোখে পড়ে গেল যে দুজন অ্যাক্ট্রেস তারা একসাথে হয়তো এয়ারপোর্টে যাচ্ছে, তাহলেই বুঝে গেলো আচ্ছা একসাথে এয়ারপোর্টে দেখা গেছে, তার মানে এদের মধ্যে প্রেম চলছে। তো তখনও কিন্তু এরকম অনুমান করে গুঞ্জন বা গুজব এই ধরনের কথা কিন্তু হতো। সেজন্য অনেক সময় অনেক সেলিব্রিটিরা এসে প্রেস কনফারেন্সও বলতেন যে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, এরকম কোনো ব্যাপার নেই, আমরা উই আর জাস্ট এ ফ্রেন্ড। এই কথাটা ভীষণ
একটা সময় চালু ছিল না, তো এখন তো আর মানে দরকারই নেই। এখন আপনারা সবাই আমরা নিজেরা সব রিপোর্টার হয়ে গেছি। প্রত্যেকে যারা এক একজন সেলিব্রিটিরকে স্টক করি, হ্যাঁ, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেখানে কে কার পোস্টে গিয়ে কী কমেন্ট করছে, কীরকম ধরনের রিয়্যাক্ট করছে, তাতেই কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে ও আচ্ছা এটা হচ্ছে, তার মানে তো এদের মধ্যে কোনো ব্যাপার। পরবর্তীকালে দেখা যায় হ্যাঁ সেগুলো ঠিক বা কখনো ভুল। তো যাই হোক, এখন সেলিব্রিটিরা আমাদের কাছে আরও হাতের মুঠোয় এসে গেছে। আর সেলিব্রিটি আর আমাদের মতো সাধারণ মানুষের সাথে আজকাল তো দেখছি, আমার তো মনে হয় যে তাদের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই কমে এসছে। কারণ আমরা যে ধরনের জামা কাপড় পরি, ওরা যে ধরনের জামা কাপড় পরে এখন অ্যাভেলেবেল আছে। আপনার কাছে শুধু পয়সা থাকতে হবে, কোনো ব্যাপার না, অ্যাভেলেবেল আছে, একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন। তারপর ওরা যেখানে খেতে যাচ্ছে, রেস্টুরেন্টে কোথায় যাচ্ছে না যাচ্ছে, ওদের ফেভারিট হলিডে স্পট সব বেরিয়ে যাচ্ছে। সেখানে অন্যান্য মানুষরা যাদের পয়সা আছে তারা যেতে পারছে। মানে যাদের কাছে পয়সা আছে তাদের সাথে সেলিব্রিটিদের আর কোনো তফাৎ নেই, কোনো নেই। আগেকার দিনে কিন্তু অনেক বড় বড় যারা উদ্যোগপতি বিজনেসম্যান হতো, তাদের বিয়েতে কিন্তু এই সেলিব্রিটিরা গিয়ে নাচতো না। আমি তো শুনেছি অমিতাভ বচ্চন একবার বলেছিল, তাকে যখন ছোট পর্দায় একটা অ্যাড করতে বলা হয়েছিল, সেক্ষেত্রে অমিতাভ বচ্চন উনি বলেছিলেন যে আমি অমিতাভ বচ্চন, আমাকে লোকে টিকিট কেটে হলে আসবে দেখতে, আমি যদি বাড়িতে ছোট পর্দার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাই তাহলে তো আমার সেই ব্যাপারটাই থাকবে না। তো এরকম উত্তম কুমারও এরকম বলেছেন যে সেলিব্রিটি তাদের স্টারডামটা ধরে রাখতে হয়। তো যাই হোক, যুগের সাথে সাথে সবাই নিজেকে বদলেছে। আমি খুব হ্যাপি যে অমিতাভ বচ্চনও নিজেকে চেঞ্জ করেছেন, কারণ চেঞ্জটাই হচ্ছে কনস্ট্যান্ট। আপনি যত নিজেকে চেঞ্জ করতে থাকবেন ততই কিন্তু আপনি সার্ভাইভ করবেন। আমরা জানি যে পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী আছে আরশোলা, যে নাকি প্রথম থেকেই ছিল, এখন থেকে আছে, মানে সবচেয়ে পুরনো, ওল্ডেস্ট এরকম টাইপের, ওল্ডেস্ট না হোক, যাই হোক অনেক পুরনো। তো সে কিন্তু বিবর্তনের মাধ্যমে নিজেকে ধরে রেখেছে, পৃথিবীতে নিজের এক্সিস্টেন্সটাকে বজায় রাখতে পেরেছে। তো যাই হোক, আমাদেরও সেরকম বিবর্তন আর সময় সময় নিজেকে চেঞ্জ করার মানে মানসিকতা নিয়েই এগোতে হবে, মানসিকতা নিয়ে এগোতে হবে। তো অনেকগুলো কথা বললাম, কেন বলি বলুন তো? আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা আমাকে কমেন্টে বলেন যে ইপসিতাদি, তোমার কন্ট্রোভার্সি ভিডিওটার মধ্যে শুধু কন্ট্রোভার্সি ছাড়াও এমন অনেক কিছু থাকে যেগুলো থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি, শুনতে পারি, নতুন কিছু পাই। তো সেই জন্যই এতগুলো কথা বলা আর কি। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওর বিষয়বস্তুর মধ্যে। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টিনের লেটেস্ট ব্লগ। আর তাছাড়াও এখন যা যা ওকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখান থেকে আরও যা মনে হবে অবশ্যই বলবো। তো সবার আগে আমি কোথায় যাই সেটা হচ্ছে টাইটেল, থাম্বনেল। তো থাম্বনেলের মধ্যে ছবি বাদ দিয়ে আজকে টাইটেলের মধ্যে সরাসরি ঢুকে যাই। সেখানে দেখলাম লিখেছে বাসি ব্লগ কেন দিই। উত্তরটা কাকে দিচ্ছে? এই যে ও বাসি থাকেলা ব্লগগুলো দেয়, ওর যে ব্লগগুলো বাসি থাকেলা হতো, সেটা তো আমি মানে আজ থেকে না, কবে থেকে বলছি। আমি বলছি প্রথম থেকেই যে ওর বাসি থাকেলা ব্লগ হয়, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছিল কয়েকটা এমন জিনিস ও মানে কারেন্ট ডেজের সাথে ওর মানে মিলতো না। সেই জন্য আমি দেখে বুঝে যেতাম যে এটা বাসি থাকেলা। কিন্তু ও জবে থেকে টাটকা ব্লগ দিচ্ছে, সেটাও কিন্তু আমি বলেছি যে ও এটা বাসি থাকেলা ব্লগ এখন আর দিচ্ছে না। গতকালকে ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেন আপনাদেরই মধ্যে যে দিদি দেখো বাসি ব্লগ দিচ্ছে। ওর মা দেখলাম 9 তারিখে ওই ক্যান্টিনের মধ্যে একটা শর্ট ভিডিও ছেড়েছে। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ 9 তারিখ ওরা গেছে, তো 9 তারিখ সারাদিন যা করেছে সেটাকে গুছিয়েই তো 10 তারিখ প্রেজেন্ট করবে। তো সেটা বাসি নয়, একদম টাটকাই ব্লগ। কারণ উনি আমাকে যে কমেন্টটা করেছে, আমি যখন দেখেছি তখন রাত 12টা পেরিয়ে গেছে, মানে 11 তারিখ পড়ে গেছে, কিন্তু ও তো ভিডিওটা পাবলিশ করেছে 10 তারিখে। 9 তারিখ হাইকোর্টে গেছে, 10 তারিখ পাবলিশ করেছে। এর চেয়ে টাটকা আর হয় না, তাহলে আপনাকে লাইভ দেখাতে হবে। তো একদমই টাটকা আছে, ঠিকই আছে। তো সেক্ষেত্রে এখন ওর ব্লগগুলো টাটকা হচ্ছে, কবে থেকে হচ্ছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি বলেছিলাম। ওই জবের থেকে আর কি আমাদের এই ফোকলার একটা স্টেটমেন্ট আসলো, আর ও বলে দিল যে আমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই, তারপর থেকেই আস্তে আস্তে ও বাসি দেওয়া বন্ধ করে একদম টাটকা থেকে শুরু করছে, যেটুকু টাটকা করছে সেটুকুই টাটকা দিচ্ছে। সেখানে বলছে যে বাসি ব্লগ কেন দিই। তো বাসি ব্লগ কেন দেয় তার উত্তরটা কিন্তু ও কোনোরকমভাবে ভিডিওর মধ্যে দেয়নি, কিন্তু এটাও বলে দিল
মানে ভিডিও শুরুতেই লিখে যে এইটা আগের দিনের ব্লগ, মানে এটা হচ্ছে 8 তারিখ, ও 9 তারিখ গেছিলো হাইকোর্টে, সেটা খুব মানে ইম্পর্টেন্ট ছিল যাওয়াটা। তো সেই জন্য 8 তারিখ ও যে কোথায় কোথায় গেছে কি কি করেছে সেটাও 9 তারিখে দিতে পারেনি, কারণ ও 9 তারিখ বেরিয়ে গেছিলো কোর্টে যাওয়ার জন্য, সেই জন্য ও দিতে পারেনি। তো এই ব্লগটাও ওই দিনই করেছে, বলল সেখানে কোথায় যাবে না, প্রথম ও লিখেই দিয়েছে যে এটা হচ্ছে গিয়ে 8 তারিখের ব্লগ, 8 তারিখের ব্লগ আমি এখন দিচ্ছি। তোর কথা অনুযায়ী ও যে নিচে লিখে দিয়েছিল যে এটা আমি আগের দিনই দিয়েছিলাম, মানে করেছিলাম ব্লগটা, কিন্তু সেই ব্লগটা আমি দিতে পারিনি, কারণ এই কোর্টেরটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই ওটা টাটকা টাটকা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা আগের থেকে না দেওয়ার, এটা যদি মানে 8 তারিখেরই ঘটনা ঘটেছে, তো যদি না ওখানে জিনিসগুলো এমন এমন কিছু ছিল তাতে একদম 100% শিওর যে 8 তারিখেরই ঘটনা। কারণ ওই যে প্রথমেই একটা প্রোডাক্ট দেখালো, যে প্রোডাক্টটা এসছে যে আনবক্সিং করে দেখালো, তো সেক্ষেত্রে ওই প্রোডাক্টটার কিন্তু ও অলরেডি সেটার ভিডিও ছেড়ে দিয়েছিল, মনে হয় 10 তারিখেই ছেড়ে দিয়ে, হ্যাঁ 10 তারিখেই ছেড়ে দিয়েছিল। তাহলে তো এটা সত্যিই কথা, 10 তারিখ না 9 তারিখে ছেড়ে দিয়েছিল, তাহলে তো এটা সত্যি যে 8 তারিখে ওর এই ভিডিওগুলো করা। তো যাই হোক, সেখানে দেখলাম যে যখন ও প্রোডাক্টটা আনবক্সিং করছে, দেখলাম এই পেছন থেকে ঠাম্মি একেবারে এইরকম করে ঘাড় ঘুরিয়ে একেবারে উকি মেরে দেখার চেষ্টা যে কি এসছে, মানে কি কৌতূহল এরকম করে দেখছে। আবার বার করলো যখন, তখন বললো যে নকশা, ওটার মধ্যে নকশা করা আছে। তো যাই হোক, কি এসেছে আমরা ভালো করেই জানি, এর আগে দেখে নিয়েছি শর্ট ভিডিওতে, যেটা একটা মেকআপ ভিডিও, মেকআপের সাথে সাথে ব্লু একটা নেটের শাড়ি, সেই শাড়ির সাথে কালো একটা ব্লাউজ পরে করেছিল। তো এই শাড়ি আর ব্লাউজ দুটোই কিন্তু হচ্ছে গিয়ে বাতকুল্লা থেকে আনা। এটা ও একবার অলরেডি পরেছিল, ওর মনে হয় যখন বালুরঘাট না কোথায় গেছিল না ওর আত্মীয়র বাড়িতে, তখন এই ড্রেসটা এই শাড়িটা আর ব্লাউজটা পরেছিল। তো বুঝতেই পারছেন সমস্ত কিছু গুছিয়ে এনেছে, কিন্তু হ্যাঁ সমস্ত গুছিয়ে এনেছে। তো আজ এই যে পিটিশনটা জমা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুনলাম যে ম্যারেজ সার্টিফিকেট, ছেলের বার্থ সার্টিফিকেট এগুলো লাগবে। তাহলে কি এগুলো ও সব সাথে করে নিয়ে এসছে? অবশ্যই সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব, কিন্তু তার আগে বলি ভিডিওর মধ্যে কি কি আরও দেখলাম। তো সেখানে ও জিনিসটা দেখালো, ওই জিনিসটা আমরা কি ওই সীমার এরকম করে মেকআপ করার পরে এরকম করে একটু স্প্রে করে দিলে, যেরকম মেকআপ সেটিং স্প্রে হয় ওরকমই টাইপের একটা স্প্রে আছে, সেটা দিলে মানে চকচক 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 করবে। তো যেটা ওর খুব প্রয়োজন, কারণ ওর নিজস্ব গ্লো সেটা তো উধাও হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, এত মিথ্যাচারিতা করে, মানে মিথ্যে বলতে বলতে মুখটা পুরো কালো হয়ে গেছে, অদৃশ্য। ওর মুখটার মধ্যে দেখবেন যেখানটা মানে একটু ওই ছুলি হয়েছে সেগুলো সাদা, বাদ বাকি কিন্তু পুরো মুখটা কালো হয়ে গেছে ওর। মিথ্যে কথা বলে বলে মুখটা পুরো কালো হয়ে গেছে, প্রত্যেকটা কথায় মিথ্যে কথা বলে। তো যাই হোক, সেই প্রোডাক্টটা এসছে, আবার নাকি কোনো ম্যামকে জানাতে হবে, বললো সেই ম্যামকে জানিয়ে দিই যে প্রোডাক্টটা আমি পেয়ে গেছি। তো তারপর ওরা বেরোলো, কোথায় যাবে না ডেস্টিনেশন হাসনাবাদ, কিছু জিনিসপত্র কেনার আছে আর খুব নাকি দরকারি কাজ আছে। তো যাই হোক, সেখানে যাওয়ার সময় পড়লো কি ইছামতি নদী। তো সেই ইছামতি নদীতে বড় বড় নৌকাগুলো দেখে টিনের তো একদম ডগমগো অবস্থা। তো তার মধ্যে দেখলাম বলছে যে আজকে তো অমাবস্যা, তাই জন্য কত জোয়ার এসছে দেখো। তো আমরা ভালো করে জানি যে অমাবস্যা কোন দিন ছিল। এর মধ্যে অমাবস্যা কোন দিন ছিল আমরা তো জানি, পুজো হয়েছিল না অমাবস্যা একটা মঙ্গলবার দিন, তাই তো। তো মঙ্গলবার দিনই ছিল হচ্ছে গিয়ে, আপনারা সবাই আমাকে বলেছেন কমেন্ট করে যে মঙ্গলচণ্ডী পুজো ছিল, যেটা আর কি ওর দাদাভাই করতে গেল। মঙ্গলবার দিন 7 তারিখ ছিল অমাবস্যা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে মঙ্গলচণ্ডী পুজো ছিল, তো সেটাই মনে হয় আমাদের লাইফা করতে গেছে। আর তারপর হচ্ছে গিয়ে আর 8 তারিখ সকাল 8:51 ছেড়েছে হচ্ছে গিয়ে অমাবস্যা। তো দেখলাম যে এই যে গেছিল ওরা, প্রথমে গেল কোথায়, সেই যে সুবিখ্যাত সেই ডাক্তারের চেম্বার। আজ কিন্তু টিন বলেছে ডাক্তারের চেম্বার, কিন্তু তার যা ছিঁড়ি দেখলাম, তো সেটা ডাক্তারের দোকান কেন যাও বলেছিল সে তো বুঝতেই পারলাম দোকানটা কেন ডাক্তারের দোকান। তো যিনি মাপছিলেন প্রেশার, বুঝলাম
উনি হয়তো মানে কম্পাউন্ডার গোছের কেউ হবেন, যিনি কিনা ইঞ্জেকশন দিতে পারেন, প্রেশার মাপতে পারেন, এইসব টুকটাক কাজের জন্য ওখানে যাওয়া হয়। তো যাই হোক, লাইফার বললো যে হাত কেটে গেছে কঞ্চি কাটতে গিয়ে। তো আমার মনে হয় 7 তারিখ যেখানে পুজো করতে গেছিলো, হয়তো যজ্ঞ কিছুর জন্য কঞ্চি ফঞ্চি ভাঙতে হয়েছে কোনো কারণে, ওর হাত কেটে গেছে না, কিন্তু এমন জায়গায় কেটেছিল যেন মনে হচ্ছিল লাইফা আর ফোকলা দুজনের মধ্যে ঢিস হয়েছে এই জায়গাটাতে কেটেছে। তো যাই হোক, বাবা লাইফার সাথে যদি ফোকলার মারামারি হয়, তার জন্য ফোকলা লাইফাকে টিটেনাস নিতে হচ্ছে, মানে কি বিষ ভাবতে পারছেন। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, ওই টিটেনাস নেওয়াটাই আসল কারণ ছিল। হ্যাঁ, তো সেখানে টিন এমন জড়িয়ে অদ্যাদ্য করে কথা বলছিল, ওটা কাঁচ বলছিল না কঞ্চি বলছিল, আমি সত্যি বলছি অনেকবার করে শোনার পরেও কিন্তু আমি বুঝতে পারিনি যে কিসে কাজ ওর হাতটা কেটেছে। হাতটা যে কেটেছে সেটা বুঝেছি, আর তার জন্য এসছে টিটেনাস নিতে। তো টিটেনাস যখন নিতে এসছে, তো লাগে হাতে একটু মাও প্রেশারটা চেক করিয়ে নিল। দেখো বৌমা অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ বৌমা অনেক দিন পড়ে রয়েছে ওখানে, সেখানে মাকে কত কাজ করতে হচ্ছে, তো সেই জন্য মায়ের শরীরটা একটু খারাপ। দেখবেন বৌমাকে নিয়ে চলে আসা হবে। এই যে বলেছিল না জ্যৈষ্ঠ মাস অবধি একেবারে খেয়ে দিয়ে, কি জানো ওইটা জামাই ষষ্ঠী খেয়ে দিয়ে আসবে, কি মনে হয় তাই মনে হচ্ছে। তো যাই হোক, সে আসুক না আসুক, বাট শাশুড়ি মা কিন্তু সিম্প্যাথি নেওয়ার কোনো মানে অবসর ছাড়লেন না, বুঝিয়ে দিলেন যে তোমার জন্য আমি কত কষ্ট করছি, তুমি বাপের বাড়িতে মজ করছো, তাও আমি কত কষ্ট করে কাজ করছি, যাতে কিনা এই অন্ধভক্তরা বলে দেখো এই হচ্ছে শাশুড়ি মা নিজে কষ্ট করছে। ভীষণ কষ্ট বাবা, সেদিন যে কি কষ্ট করলো, তার পরের দিনই মানে সেই কষ্ট চোখে দেখা যায় না, কি কষ্ট। প্রথমে বাড়ির থেকে টোটোতে চেপে ট্রেন থেকে আবার নেমে আবার টোটোতে চেপে একটা শুকনো তালপুকুরের সামনে দাঁড়িয়ে, তারপর আবার গাড়িতে উঠে সেই হাইকোর্টে গিয়ে বারান্দায় একটুখানি দাঁড়ানো, তারপর আবার সেখান থেকে নেমে কলকাতার মনোরম শোভা দেখতে সেই ট্যাংরায় পৌঁছানো, বিগ বসে যাওয়া, কম চারটিখানি মানে কম খাটনির ব্যাপার। তো দেখলাম ওরা পুরনো বিল্ডিংটাতে গেছে, নতুন বিল্ডিংটাতে লিফট আছে। তো ওরা যখন নামলো আর উঠলো, মেন এন্ট্রেন্স দেখে বুঝলাম যে ওরা পুরনো বিল্ডিং যেটা বিগ বসে সেটাতে গেছে, নতুন বিল্ডিংটাতে লিফট আছে। তো তার মানে বুঝুন একটা সিঁড়ি ভেঙে দোতলায় ওঠা কম কষ্টের ব্যাপার, সেখানে আবার সেবা করা, কি সেবা সেবা করে তারপর আবার বাড়ি ফেরা কম কষ্টের কথা, তাই না? তো যাই হোক, সেবা বলতে মনে পড়লো, একজন আমাকে কমেন্ট করেছে। তো একটা ওপেন সূত্রের কথা বলি, যে কথাটা সত্যি আমিও ভাবছি, চিন্তা করছি, যে উনি মানে আমাদের এই যে সেবক দাদা ঠিক আছে, তো দাদা সর্বসমক্ষে টিনের হাতটা কেন ছাড়লো? সর্বসমক্ষে টিনের হাতটা কি এই জন্যই ছাড়লো যাতে হাত ছেড়ে অন্য কিছু ধরা যায়? এরকম একজন আমাকে কমেন্ট করেছেন। তো তার কথাটা আমি সত্যি বলছি ফেলে দিতে পারছি না, যে যিনি সর্বসমক্ষে বললেন যে না আমি এই বিষয়টার মধ্যে আর নেই, আমি এই বিষয়গুলোর মধ্যে থাকবো না, কিন্তু এই বিষয়টার মধ্যে যখন যেটা হচ্ছে সবতে উনি রয়েছেন। তাহলে আমার বক্তব্য এটাই, যে এই যে ছেড়ে দিচ্ছি, এটা কাকে বলানোর জন্য, কাকে তাসাল্লি দেওয়ার জন্য এই কথাটা বলা? তা এটা ভীষণ বাজে লাগছে না, দৃষ্টিকটু লাগছে না? তো দাদা হিসেবে বোনের পাশে মানুষ সবসময় থাকতে পারে, তার জন্য ছেড়ে দিলাম আবার ধরে নিলাম, এইগুলো ঠিক মানে হজম হচ্ছে না। তার ওপর ওই রকম সুন্দর পরিবেশে গিয়ে ফাঁকায় গিয়ে বিগ বসের সেবা করা, তো যাই হোক অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট করছেন দাদাও। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে দেখলাম যখন বললো যে অমাবস্যা তাই জন্য নদী পুরো থই করছে, আমি তো মনে মনে ভাবছি হ্যাঁ একটা অমাবস্যায় হয় না, আবার দুটো অমাবস্যা ডবল অমাবস্যায় পুরো নদী পুরো উপচে পড়ছে, মনে হচ্ছে নদীর দুকুল ছাপিয়ে যাবে। তো সেখান থেকে তারপর ওরা গেল কোথায়, কেনাকাটা কিছু করবে। তো কেনাকাটার প্রেশার তো মাপা হয়ে গেল, তারপর কোথায় না ওদের হাটে। তো হাটে গিয়ে বেশ কেনাকাটা হলো, তার মধ্যে শাড়ি। তো একজন বললো কাকিমণি, সেই কাকিমণির কাছ থেকেই শাড়ি নিল, তারপর অন্য এক জায়গায় ব্লাউজ নিল। তো হাটে গেলে তো আমাদের ওই বেল বাজানো, রডে বসিয়ে বেল বাজানো কাকুর দোকানের সামনে একটু যাবে না? এটা হতে পারে কখনো? মা মেয়ে একদম কাকুর সামনে গিয়ে দেখা করে আসলো, কাকুর জামা কাপড়ের কালেকশান ভীষণ ওর ভালো লাগে সেটাও বললো। তো তারপর চলে আসলো কোথায় না, একটা কলার দোকানে। তো সেখানে বললো যে ওকে বলেছে যে কলা খেতে, কারণ হচ্ছে গিয়ে, আমি কিন্তু আগে দেখুন
ও আজকে ওকে ডক্টর বললো প্রেশার মাপার পর, যে প্রেশারটা কি দেখলো, যে আমি যা দেখলাম যা বললো তাতে লোয়ের দিকে আছে, ওর প্রেশারটা লোয়ের দিকে আছে, নর্মাল থেকে লোয়ের দিকেই বেশি রয়েছে। তো সেক্ষেত্রে ওকে বলেছে কি কলা খেতে বলেছে। কিন্তু আমি কিন্তু আগে দুটো ভিডিওর আগে বলেছিলাম না যে ওকে কলা খেতে, আর এমনি এমনি না, কিন্তু চুষে চুষে খেতে হবে। কলা এমনি কামড়ে কামড়ে খেয়ে নিলে হবে না, কখনো হবে না, ওর গায়ে পায়ে লাগবেই না, কলা ওকে চুষে চুষেই খেতে হবে। তো দেখুন, ওই যে বলেছি আমি গরিবের কথা বাসি হলে কাজে লাগে, তো এই একদম তাই। তো বাসি ভিডিও দিত আর আমার কথাও বাসি হয় যখন, তখন গিয়ে কাজে লাগে। তো এবার থেকে তো কলা খাবে তো নাকি? তো যাই হোক, সবাই ওখানে কমেন্ট করে অনেকেই বলেছে যে এত কলা খেয়েও তাও কলার অভাব হচ্ছে। তো হ্যাঁ, সত্যি কথা। আর অভাব হবে না কেন? দেখুন, এরকমভাবে কলা কিনলে কোনো মানুষের কলা গায়ে পায়ে লাগে? ওখানে গিয়ে বলছে 5 টাকা পিস বলে, তাই জন্য বললো যে না বাবা কিনবো না, কিনবো না, বাড়ি যাই, গিয়ে সেখানে গাছ বসাবো, তারপর গাছে কলা ধরবে, তারপর আমি কলা খাবো। আসলে কি করবে বলুন? ও তো অন্যদিকে বাতকুল্লায় দেখে যে ওর পটাপট, সেই একদিন মনে আছে সন্দীপ কিরকম বাহুবলীর মতো এরকম করে ছুরি নিয়ে গিয়ে খাটাং করে কাটলো, ওরকম খেচাং করে কাটে সন্দীপ, আর বড় বড় কলার কাঁদি নিয়ে আসে, সেগুলো বসে বসে কৃষাণু কি সুন্দর খায়। তো ওর ওটা দেখে ওর আর ইচ্ছা করছে না, ও বাড়ি গিয়ে কলা গাছ লাগাবে। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের কলার দিকে কেন মিটাইয়া চাও, বাবা গো পরের কলার দিকে কেন মিটাইয়া চাও। তো যাই হোক, তো আমি বলছিলাম কি খুব ভালো কথা, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। কিন্তু তাহলে এই যে কাকিমণির দোকানের শাড়িটা উনি যখন যেরকম দাম বললেন, তাহলে তখনই সঙ্গে সঙ্গে মাকে বলা উচিত ছিল, মা না চলো একটা নতুন ওই যে তার শাড়ি বনে, যে ওই একটা মেশিন লাগাবো, লাগিয়ে শাড়ি বুনে তারপর আমি শাড়িটা নিজেই বানাবো, এত দাম নিচ্ছে, সেটা বলবে না। এই কিছু মানুষ হয়, এই কিছু মানুষের মেন্টালিটি থাকে, তারা কিন্তু তাদের কি বলুন তো, তাদের পেছন থেকে আপনি ফাঁক করে দিন ঝেড়ে, কিন্তু সামনে দিয়ে যদি পিঁপড়েকেও দেখে একটা চিনির দানা নিয়ে যাচ্ছে, তার পেছনটা টিপে তাকে মেরে দিয়ে চিনির দানাটা নিয়ে নেবে। এরা হচ্ছে এরকম, মানে বড় বড় শপিং মলে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে, রেস্টুরেন্টে সোনা হোটেলে যখন যায় তখন কি বলে যে এত দাম কেন, একটু কমিয়ে দিন, দামটা একটু কম করে নিন। সেখানে কিন্তু কম করবে না, সেখানে গর্বের সহিত টাকা খরচা করবে শান দেখানোর জন্য। আর একটা অটোওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা ছোটোখাটো সবজিওয়ালা, তাদের কাছ থেকে 2-5 টাকা কমিয়ে নিজেদেরকে বিশাল কিছু মনে করবে, বিশাল ব্যাপার। তো এই হচ্ছে এরকম ধরনের মেন্টালিটির মানুষ, একদম ছোট লোক না এই মেন্টালিটিটা, আমি জানি। তো যাই হোক, সেখান থেকে তারপর বলল যে প্রধানের কাছে যেতে হবে। তো আমি শুনেছি প্রধানের কাছে যাওয়ার কারণ, শুনেছিলাম যে এরকম বিডিও অফিস থেকেও এরকম কিছু একটা হয় বাচ্চার সংক্রান্ত। তো যেটা যখন হবে, যখন ও নিজে বলবে তখনই বুঝবো, তার আগে বলাটার দরকার নেই। তো যাই হোক, এই যে আগের দিন পিটিশন জমা দিল, তো সেই পিটিশন যখন জমা দিল, আমি যতদূর জানি পিটিশন জমা দেওয়ার জন্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চার বার্থ সার্টিফিকেট এগুলো লাগে বলছিলাম না? তো ও কি বাচ্চার বার্থ সার্টিফিকেট সাথে করে নিয়ে গেছে? আপনাদের কি মনে হয়? আমার যুক্তিতে উত্তরটা হচ্ছে না। কেন বলছি? আমি জানি না ও ম্যারেজ সার্টিফিকেট নিয়ে গেছে কিনা, কিন্তু বার্থ সার্টিফিকেট আমার মনে হয় না ও নিয়ে গেছে। কারণ যদি তাই হতো তাহলে সন্দীপ কি করে কৃষাণুকে স্কুলে ভর্তি করালো? সন্দীপ যখন কৃষাণুকে ভর্তি করালো তখন কিন্তু ওকে নিশ্চয়ই বার্থ সার্টিফিকেট দেখাতে হয়েছে। বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো স্কুল ভর্তি এখন আর নেয় না। কৃষাণু স্কুলে ভর্তি হয়েছে, সেটাই তো প্রমাণ যে নিশ্চয়ই তার বার্থ সার্টিফিকেট অরিজিনাল বা তার জেরক্স কিছু না কিছু তো জমা নিয়েছে বা দেখেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। তবে একটা কথা জানি যে বার্থ সার্টিফিকেট কিন্তু চাইলে একাধিকবার তোলা যায়, একাধিকবার তোলা যায়। প্রথম যখন বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, আমাদের এখানকার সিস্টেম বলছি, কর্পোরেশন থেকে যখন দেওয়া হয় কোনো টাকা পয়সা লাগে না, যাবেন ওরা ওখানে 2 কপি এমনিই দিয়ে দেবেন, এবার দেবে। তো আপনার যদি মনে হয় যে না আমি 2 কপির বেশি দরকার, কোনো সময় হারিয়ে গেল বা কিছু, সেক্ষেত্রে ওরা একটা চার্জ করে আপনি সে 5 কপি বানিয়ে রাখতে পারেন, যে একটা যদি হারিয়ে যায় আরেকটা, যদি হারিয়ে যায় আরেকটা, সেরকম। তো যেমন আমি আমার ছেলের ক্ষেত্রে জানি আমাদের 2 কপি রয়েছে, অরিজিনাল 2 কপি রয়েছে। তো এক্ষেত্রে কৃষাণুর ক্ষেত্রে কটা বার করা হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না।
তো যাই হোক, ম্যারেজ সার্টিফিকেট, এবার আসি ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেটও কিন্তু যখন মানে সই হয় তখন কিন্তু দুটো কপি থাকে, একটা থাকে ছেলের পক্ষের কাছে, একটা থাকে মেয়ের পক্ষের কাছে। তো ওদের যখন বিয়ে হয়েছিল তখন নিশ্চয়ই মেয়ের বাড়িতে একটা ম্যারেজ সার্টিফিকেট কিন্তু থাকার কথা। তো আমার মনে হয় সেটাই আছে, সেটা নিশ্চয়ই ওর বাবা মায়ের কাছে থাকতেও পারে। তো সেই জন্য হয়তো যদি পিটিশন জমা দেওয়ার ক্ষেত্রে যদি ম্যারেজ সার্টিফিকেট দরকার পড়ে, তাহলে টিনের কাছে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু একটা থাকার কথাই কথা। কারণ যখন ওই উকিল আসে, দুপক্ষকে বসিয়ে শৈশবুত করা হয়, তো একটা দেখবেন ছেলের বাড়িতে থাকে, একটা মেয়ের বাড়িতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট একটা থাকতেও পারে। আর এক্ষেত্রে যখন কৃষাণু হয়েছিল, কৃষাণুর বেলায় কটা বার্থ সার্টিফিকেটের কপি ওরা সেই সময় প্রথমে বার করেছিল আমি জানি না। আমি যতদূর জানি যারা সেফ চায় তারা অ্যাটলিস্ট দুটো কপি তো বার করেই করে। আমাদের যেমন দুটো কপি বার করা আছে, রনের ক্ষেত্রে বলছি, টাপুরের একটাই আছে। তো রনের ক্ষেত্রে দুটো কপি আমরা বার করেছিলাম, কারণ টাপুরের বেলায় একটু দেরি হয়ে গেছিলো। তখন মানে একদম স্কুলে ভর্তির আগে মুহূর্তে আমরা গিয়ে তুলেছিলাম, একটাই কপি জাস্ট তুলেছিলাম। তখন জানতাম না যে চাইলে দুটোও তোলা যায়। কিন্তু রনের বেলা যখন গেলাম তখন ওনারা নিজেরাই বললো যে এখন আমরা দুটো দিচ্ছি, যে যদি বেশি দরকার পড়ে আপনারা টাকা দিলেই এটা এক্সেস কপি আপনাদের বেরিয়ে আসবে। তো আমরা দেখলাম দুটো ইজ এনাফ, এগুলো বেশি নিয়ে করবোটা কি। তো সেক্ষেত্রেই আমি জানি। তো এরপর যদি হারিয়েও যায় কোনো ক্ষেত্রে, দেখা গেল আপনি 5টা তুললেন, 5টাই একটা জায়গায় রেখেছেন, 5টাই একই সাথে হারিয়ে গেল, তাহলে কি আপনার বাচ্চার মানে বার্থ সার্টিফিকেট আর বেরোবে না? হ্যাঁ বেরোবে নিশ্চয়ই। যেখানে যেই হসপিটালে ভর্তি হয়েছিল তার আন্ডারে যে বড় অফিস রয়েছে সেখান থেকেই বেরোয়। আমি যেমন জানি আমাদের কৃষাণু হয়েছিল কৃষ্ণনগরের একটা নার্সিংহোম বা হসপিটাল, আমার ঠিক মনে পড়ছে না, বাট কৃষ্ণনগর জায়গাটা আমার মনে আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার থেকেই ওরা বার্থ সার্টিফিকেট তুলেছিল। বাচ্চা হয়ে যাওয়ার পরে মানে 1-1.5 মাসের মধ্যেই গেলে ওরা দিয়ে দেয় কম্পিউটারাইজ, যেরকম এখন বার্থ সার্টিফিকেট। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য যে যদি কৃষাণুর একাধিক সার্টিফিকেট থাকে তাহলে হতে পারে যে একটা টিন নিজের ডকুমেন্টসের মধ্যে রেখেছে আর একটা সন্দীপের কাছে হয়তো রয়েছে। আর যদি টিন তার কোনো দালালকে দিয়ে এটা দাবি করাচ্ছে, তার কোনো দালালের কাছে যদি ও বলেছে যে ওর কাছে কৃষাণুর বার্থ সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু অবশ্যই বিচার করব। সেটা হচ্ছে গিয়ে, ধরুন একটা যদি আপনার কাছে ফ্ল্যাটের দুটো চাবি থাকে বা কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে দুটো থাকে, আপনি কি একই সাথে একই জায়গায় সেই দুটো ডকুমেন্টের কপি রেখে দেবেন? বা একই জায়গায় চাবি, ডুপ্লিকেট চাবি আপনি কি একই জায়গায় দুটো রাখবেন, না একটা অন্য জায়গায় সরিয়ে রাখবেন যে যদি বাই চান্স এখান থেকে মিসিং হয় যাতে ওইখান থেকে আমি পেয়ে যাই? তো বলা যায় না। যখন ওরা বার করেছিল বার্থ সার্টিফিকেট, হয়তো 2 কি 3টে কপি ছিল, তার মধ্যে একটা যদি টিনের ডকুমেন্টসের মধ্যে আলাদা রেখে থাকে, প্রথম থেকেই থাকে অনেকগুলো ফাইলস, তার মধ্যে ওই ফাইলের মধ্যে যদি অলরেডি আগে থাকে, তাহলে কিন্তু কখনো এটা আমরা ধরে নেব না যে ও বাচ্চাকে নিয়ে যাবে বলেই তবেই সেই জন্য সার্টিফিকেটটা নিয়েছে। এটা কিন্তু আমরা মানে সাধারণ যারা বুদ্ধি লাগাবো তারা এটা বুঝবো। কারণ তাহলে সার্টিফিকেট ছাড়াও আরও অনেক কিছু বাচ্চার ও হয়তো কিছু না কিছু তো নিয়ে যেত নাকি। তো আমার যতদূর মনে হয় যদি বাই এনি চান্স ওখানে থেকে থাকে, তাহলে হয়তো আগের থেকেই ওই ফাইলের মধ্যে ছিল, বা ও এখন আলাদা করে টাকা পয়সা দিয়ে তুলেছে, তারপর বলছে যে হ্যাঁ আমার কাছে রয়েছে। এখন এই প্রসঙ্গটা আমি তুলেছি, আমার সাথে সাথে আরও অনেকেই বলেছে যে যদি সত্যি বাচ্চাকে নিয়ে যাবি মনে করেছিলে তাহলে কেন বার্থ সার্টিফিকেট সাথে করে নিয়ে যাওনি। তো সেটা যে হ্যাঁ ও নিয়ে এসেছিল সেটা প্রমাণ করার জন্যও কিন্তু ও গিয়ে জাস্ট কোনো ফাইন দিতে হবে, কিছু টাকা দিতে হবে, নিয়ম আছে। আবার চাইলে আবার বার্থ সার্টিফিকেট হুবহু অরিজিনাল বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে ও কিন্তু এটাও করতে পারে আর আমাদের বলতে পারে যে হ্যাঁ আমি নিয়ে এসেছি। তো যাই হোক, যখন ওই কলা পর্ব হলো তার আগে কিন্তু একটা সিন হয়েছিল, মানে যখন ওই জল দেখাচ্ছিল না থই থই, সেই জলটা দেখানোর সময় মাকে বলছিল মা যাও না, ডুব দাও না। আর টিন এটাও বলছিল এখানে যদি আমি ধপ করে পড়ে যাই, ধপ করে পড়লে যে কি হবে সে মানে আর বললাম না, তার দরকার নেই। তো যাই হোক, মানে তখন একটাই চারপাশ থেকে আওয়াজ আসবে, গেই ভ্যাস পানি মে, এটাই বলবে, আর কিচ্ছু বলার নেই। তো যাই হোক, সেখানে মাকে বলছিল যাও না তুমি ডুব দাও। তো ডুবে জল খেতে তো তুমি ভালো পারো। মা তো সবসময়
ওপেন যা করেছে, সূর্য প্রণাম প্রণাম করেছে, ওপেন প্রণাম করেছে। ডুবে ডুবে জল তো তুমি ভালো খেতে পারো, তো এখনও না হয় তুমি একটু খেয়ে দেখালে। ও আচ্ছা, দেখাচ্ছ না, ঠিক আছে, দেখেছি আমরা ডুবে ডুবে জল খাওয়া। তো যাই হোক, সেখান থেকে দেখলাম কোথায় না একটা জায়গায় গেল, সেখানে ব্রেকফাস্ট করলো। তো যাই হোক, ব্রেকফাস্টটার সম্পর্কে বলার কিছু নেই, ভালোই ছিল আমার যা দেখে মনে হলো। তারপর সেখান থেকে ওই কলা পর্ব সেরে তারপর যা হচ্ছে জামা কাপড় কিনতে। তো সেটা নিয়ে তো আগেই বলে দিয়েছি যে এটার মধ্যে বলার কিছু নেই। তবে যখন কেনাকাটা সেরেছে, তারপর যখন বাড়ি ফিরেছে, সেই জিনিসগুলো যখন দেখাচ্ছিল, সেখানে কিন্তু বিস্তর কথা। তো যাই শাড়ি পরে কেনে, যাই শাড়ি দেখায়, সবই দেখি টিন নিজের কথা বলে যে আমি এটা নিয়েছি, আমার এটা ভালো লাগছে। মানে সমস্তটাই দেখলাম, যা বুঝলাম যে সমস্ত কিছু কেনাকাটি ওই নিজে উদ্যোগ নিয়ে করেছে, যাকে যা দেওয়ার বা যাকে যেটা দেবে মনে করবে, সে সমস্ত কিছু ওর দেওয়া। আর হবে নাই বা কেন, তাই না? কারণ এদের দিয়েই তো ইনকাম করছে। তো এদের দিয়ে যখন ইনকাম করছে, তখন তাদেরকে কিছু তো দেওয়া বানতা হয় না। তো যাই হোক, বাড়ি ফিরলো, আর ফেরার পর বললো যে রাস্তাতেই যে একটা পার্সেল এসছে, তো সেটা সম্পর্কে বললো ওটা নাকি ও পারচেস, মানে সকালবেলা যেটা এসছে সেটা বললো আমি পারচেস করেছি। হ্যাঁ, তো ওটা তো প্রমোশনের, ওটা আবার পারচেস করে কি করে? ওটা তো জানি প্রোডাক্ট পাঠায় আর সেটা নিয়ে প্রমোট করে, তার জন্য আবার পারচেস তো করতে হয় না। কিন্তু তারপরে যেটা বললো এসছে, সেটাও কিনেছে। কোথা থেকে কিনেছে? না, ইনস্টাগ্রাম থেকে কিনেছে। একটা বললো যেটা কিনেছে দেখালো তো না, বললো ছোট হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে। তোর ভেতরে কি আছে না আছে আমাদের কিন্তু দেখালো না। তারপরে বসলো ওই শাড়ি নিয়ে, কি কিনেছে শাড়ি, সেগুলো দেখানোর জন্য। তো একটা বিয়ে বাড়ি, আমরা এর আগেও শুনছিলাম যে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িতে যাবো, যার জন্য একটা গিফট কিনেছিল, একটা শাড়ি নিয়েছিল, সুন্দর দেখে একটা শাড়ি নিয়েছিল। কিন্তু সেই বিয়ে বাড়িটায় ও যেতে পারলো না, বললো। তো যাই হোক, যে শাড়িটা আছে সেই শাড়িগুলো একটার পর একটা দেখালো। শাড়িগুলো খারাপ কিছুই না, তবে হ্যাঁ একটাই জিনিস দেখলাম, ওর বৌদির জন্য আবারও সেই নীলের ওপর শাড়ি নিয়েছে। ওর বৌদিকে মনে এর আগেও একটা ভালো শাড়ি আমি নীলই পরতে দেখেছি। মানে বৌদির জন্য ভ্যারাইটি আর কিছু হচ্ছে না, ওই একই রকম একই জিনিসপত্র যেগুলো আর কি ওর নেই, সেরকম টাইপের বৌদিকে দিয়ে দিচ্ছে। বৌদিকে ঠিক সেরকম দিয়ে দিচ্ছে। আমি বউয়ের জন্য যে শাড়িটা আনলো, সেটা আমার একেবারেই মানে মনে হলো যে ওর জন্য এটা না আনলেই পারতো, কারণ ওর এরকমই ধরনের ঘেঁষা শাড়ি আছে। আর টিন নিজেও যে শাড়িটা পরে গায়ের মধ্যে মানে লটালটি করছিল, ওরও এরকম ধরনের শাড়ি কিন্তু ছিল। তো হ্যাঁ, তাহলে আবার ওই একই রকম শাড়ি, আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তো যাই হোক, ওই এক গাদা একই রকমের শাড়ি কিনেছে, তাও প্রাণে ধরে কাউকে দিচ্ছে না। মানে প্রত্যেক কটা শাড়ি ওর নিজের পছন্দের কিনেছে, একই শাড়ি, একই রকম দেখতে, মেটেরিয়াল আলাদা কিনেছে। মানে এটা হয় কি বলুন তো, যখন মানুষের যোগ্যতার বেশি মানুষ টাকা পেয়ে যায় না, তখন মানুষ এরকমভাবে কি করবে বুঝতে পারে না। তাই একই রকমের একই ঘেঁষাঘেঁষি শাড়ি দু তিনটে করে কিনে নিচ্ছে। তো আর সেখানে মার জন্য, মায়ের নাম করে কিনেছে, তাও মানে বললো না এটা যে মা তোমার জন্য নিলাম, এটা ঠিক আছে তোমার থেকে আমি নিয়ে পড়বো। বললো কি ওই নিলাম, সবাই মিলে পড়বো। এর থেকে মানুষের মেন্টালিটি বোঝা যায়, আর কিছুই না। প্রাণে ধরে দিতেও পারলো না মাকে। আরে ভাই, দুদিন পর মাদার্স ডে আসছে, আগেই দিয়ে দিতে পারতিস মাকে একটা গিফট, যে মা এটা তোমারই জন্য, তুমিই পড়বে শুধু। হ্যাঁ, তো যদি মনে হয় আমাকে একটু পড়তে দিও, এরকম তো মা মেয়ের সম্পর্ক হয়। কিন্তু এ পুরোপুরি দিচ্ছে না। মানে ব্যাপারটা এরকমই যে মা ওর কাছ থেকে বলবে যে দে একটু শাড়িটা পরি। তো যাই হোক, একে আমার বলার আর কিছু নেই। তো তারপর বললো যে যেতে হবে কোথায় না, প্রধানের বাড়ি। তো হ্যাঁ, এই প্রধানের বাড়ি এইসব মানে পলিটিক্যাল একটু ওর লাগছে, পলিটিক্যাল একটুখানি ইনফ্লুয়েন্স লাগছে, যে জন্য আর কি ও এই বার্থ সার্টিফিকেটটা কিন্তু যদি এখন নিয়ে আবার আমাদের সামনে দেখায়, তাহলে আমার মনে হয় কিন্তু এটা নতুন করে ও তুলে তারপর আমাদের দেখাবে। যা হয়েছে, যেটা হয়েছে, সত্যি মিথ্যা ওরাই সবচেয়ে ভালো জানে, আর জানবে একমাত্র ওপরওয়ালা। আমি যেটুকু আমার বুদ্ধি দিয়ে যেটা আমার মনে হচ্ছে সেটাই বলছি, যেগুলো পসিবিলিটিস সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যদি সত্যি ও বাড়ির থেকে বাচ্চাকে নেওয়ার জন্যই নিয়ে এসে থাকে, সেটাও ভগবান জানে। আর যদি এই ছল ছাতুরি করে এখন অন্য জায়গা থেকে আবার বার করে সেটাকেই বলছে যে আমি সাথে করে নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু উনি দেখছেন, সব ওনার ওপর। আমরা তো নিচে শুধুমাত্র যেটুকু ভিডিওর মধ্যে থেকে দেখছি শুনছি সেগুলোই বলতে পারি, তাই না? তো যাই হোক, আমার মনে হয় যে যদি ও নিয়ে আসতো, তাহলে তো নিশ্চয়ই সন্দীপ সেটা বলতো, নালে ও ছেলেকে ভর্তি করলো কী করে? এটাই একটা মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে, যে যদি সত্যি ওর কাছে না থাকতো
বার্থ সার্টিফিকেট ও কিন্তু ভর্তি করতে পারতো না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তারপর ওই যে সেই প্রোডাক্টের প্রমোশন করবে আর ও ঘুমাবে। তো এটাই আমি বলবো টিনকে, যে যেটাই হয়েছে যাই হয়েছে সত্যি একমাত্র তুমি জানো, তুমি যেটা বলছো সেটা ঠিক কিনা। আর তুমি যাদেরকে দিয়ে বলাচ্ছ তারা সেটা বিচার করবে, যে তুমি যেটা বলছো তারা যদি বেদ বাক্য মেনে সেটাকে বলে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো যাই হোক, আমার ভালো লাগলো আমি যে তোমাকে বাসি থাকেলা সেটা বলি, তার জন্য তুমি যে আজকে একদিনের পুরনো বাসি ভিডিও বা কেন দিয়েছো সেটাও যে এক্সপ্লেন করেছো, খুব ভালো লেগেছে। কারণ আমি শুধু বলি না তো, তোমার দর্শকরাও বলে, আর তার মধ্যে আমিও পড়ি। আমি অ্যাজ এ দর্শক, অ্যাজ আ ক্রিটিক, অ্যাজ আ সমালোচক তোমাকে এই প্রশ্নটা করি, ঠিক আছে? এই যে বিয়ে বাড়িটা যাওয়ার কথা ছিল, আমার মন বলছে টিন আদৌ বললো যে যেতে পারেনি। কিন্তু আপনাদের কি মনে হয়? ওই বিয়ের কিন্তু ছবি চলে এসছে, আর আমি এই যে বলেছিলাম না যে ওর হয়তো বাবার দিকের কারুর বিয়ে, আমার মনে হয় এটা ভুল। কারণ ও যখন বললো যে বিয়ে হয়ে গেছে, তাহলে ওদের ফ্যামিলির কাউকে দেখলাম না, ওর একাই শুধু ব্যাপার যে যাওয়ার ছিল। তাহলে এটা কিন্তু ওই ঘোনাবাড়িরই বিয়ে, ওই ঘোনাবাড়ির ওখানকারই বিয়ে। কারণ যদি সত্যি ওদের আত্মীয়দের বিয়ে হতো, তাহলে চিন্তা করে দেখুন, বৌমণি কি তাহলে নিজের বাপের বাড়িতে থাকতো না। তো আমি যেহেতু ও পিসির মেয়ের জন্য পিসির ছেলের মেয়ের জন্য জামা কাপড় কিনছিল, সেই জন্য আমার এটা বুঝতে একটু ভুল হয়েছে, ভেবেছিলাম ওদের ফ্যামিলির বিয়ে। তো না, এটা সেই বিয়ে যেই বিয়ের কথা হয়ে গেছে, সেটাও কিনা মন্দিরেই হয়েছে। তো সেই বিয়ের ছবি অলরেডি পাবলিক হয়ে গেছে। তো ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো এখন ঝড় জলের জন্য গেল না, নাকি সম্পর্কের অবনতি ঘটেছে সেই জন্য গেল না, সেটা তো ওরা জানে, সেটা একমাত্র ওরা জানে। কারণ ওরাই বলছে সম্পর্ক নেই, এটা এস্টাবলিশ করার খুব বেশি দরকার আছে। এবার সবাই মিলে যদি সেটাকে বোঝানোর জন্য ইচ্ছা করেই ওর সাথে বাজে সম্পর্ক আছে, সেটা আমাদেরকে চোখের মধ্যে জাস্ট ধুলো দেওয়ার জন্য করতেই পারে। কারণ আমরা সবই জানি যে এখানে এইটা যখন থাকে না, তখন অনেক কিছুই মানুষ কিন্তু করতে পারে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, তবে একটা জিনিস কি, আগের দিন ভিডিওতে বললো যে এই তো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, করে মিষ্টি কিনলাম, তারপরেই বাড়ি চলে আসলাম। কিন্তু আজকে বললো যে অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে, তাহলে বাদবাকি সময়টা কোথায় ছিল? তাহলে ওরা তো খেলো, তারপরে একটুখানি রাস্তা দেখালো, তারপরে একটা মিষ্টির দোকান, তারপরে ব্যাংক, বাড়ি। তাহলে এতক্ষণ কি করছিল কে জানে। তবে আমি টিনকে যতটুকু চিনি, ও যা লোভী, ও যাবে না। মনে আছে আগের মাসেই ও দাদা স্যালাড দাও, এ কি সেই যে করেছিল মালতী মাসি যে গেছিল, ও কি যদি যায়ও আমাদেরকে বলবে? একদমই বলবে না। কিন্তু ওই যে লোক তো থাকবে, তারা ঠিক দেখে আমাদের কাছে খবর পৌঁছে দেবে, তাই তো? ভিডিওটা টিন শেষ করে দেবে, কিন্তু তার আগেই একটা মারাত্মক জিনিস আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। হ্যাঁ, যেটা কিনা বলি যে ওর কোনো ভিডিও মিথ্যে ছাড়া সম্পূর্ণ হয় না। এখন টাটকা ব্লগ দিচ্ছে ঠিকই, সব এখনকার কারেন্ট ঘটনা, কিন্তু তার মধ্যেও মিথ্যেচারিতা তো থাকবেই, নাহলে ব্লগ কমপ্লিট হবে কি করে? তো যখন ভিডিওটা এন্ড করছিল, তো লাস্টে যখন টাটা করছিল, টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস যখন বলছিল, তখন ওর হাতে একটা ফোন দেখা গেল। তো সেখানে বললো আমি এই হাত দিয়ে করছি, এই হাতে আমার ফোন আছে, তো এটা আমার আগের ফোন। তো চিন্তা করে দেখুন, আমরা কিন্তু জানতাম যে ওর বাতকুল্লায় যে দুটো ফোন, সেই ফোন দুটো ও নিয়ে আসতে পারেনি, কারণ ওর মায়ের কথাতেই সন্দীপ সেই ফোন দুটো নিজের কাছে জমা রেখে দিয়েছিল, কারণ ও আর কোনো রকমভাবে কোনো সোশ্যাল মিডিয়ায় আসবে না, তাই তো? তাহলে ওর আবার আগের ফোন কোনটা? যখন ও শুরু করেছিল ব্লগিং, তখন কি বলেছিল যে আমি মায়ের ফোন থেকে এই ভিডিওটা আপলোড করছি। আমরা প্রথম থেকে শেষ অবধি দেখে আসছি ওর মায়ের ফোনে, ওর মায়ের যে ফোনটা, যার মধ্যে একটা বটল গ্রিন কালারের কভার লাগানো আছে, সেই ফোনটা কিন্তু ওর মায়ের আজ থেকে না, অনেক দিন থেকে, আর ওর মা নিজে সেটা দিয়ে ভিডিও করে। তো সেটা ওর ফোন নয়, ওর এই ফোনটা কেনার আইফোনটা কেনার আগের থেকেই ওর মায়ের কিন্তু চ্যানেল শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছেন কতটা বড় মিথ্যে কথা বলে। এটা হচ্ছে সেই ফোনটা যেটা কিনা ওই ফোকলার, শুনেছিলাম না, ফোকলার একটা ফোন কিনেছিল, সাদা ফোন। তো সাদাটা এখন মনে হয় হাতের নোংরায় অফ হোয়াইট মতো হয়ে গেছে, একটু নোংরা হয়ে গেছে, সেই ফোনটাই, যেটা কিনা ওর আগের ফোন। তাহলে দেখুন, যার সাথে সম্পর্ক নেই, তার চ্যানেল ছিনিয়ে নিল, তার ফোন ছিনিয়ে নিল, সমস্ত কিছু ছিনিয়ে নিল, তার সাথে নাকি কোনো সম্পর্ক নেই। তো এটাই বলছি, যে আগের ভিডিওতে বললাম না যে এরা কি জিনিস আমি খুব ভালো করে চিনি। তো এখন এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র
শুধুমাত্র ওর একটাই মানে একটা মানে থিওরিকে বেশ ভালোভাবে যাতে লোকে বোঝে এটাই, যে ওর সাথে ওই গোনাবাড়ির কারো সম্পর্ক নেই, এই যে ফোকলার সাথে কাকার ছেলের সাথে কোনো সম্পর্ক নেই, এটা বলছে। তো যাই হোক, পরিষ্কার এটা যে ও তো রয়েছে, তার সাথে সাথে আরও যত নতুন কেউ আসতেই পারে। তো বুঝতে পারছেন, ওই যে বলেছিল মায়ের ফোন, সেটা কত বড় মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। এটা এই ফোকলারই ফোন ছিল যেটা ওকে দিয়েছিল, যাতে কিনা আবার অনেকে ফোন টোনও করেছে শুনেছিলাম, ফোকলার বন্ধুরা একসময় ফোন করেছিল, সেই ফোন এই ফোন, ঠিক আছে। তো সেটা কোনো মতে হাতে ছিল, সেটা দিয়ে হয়তো ওই যে ফোকলার যে চ্যানেলটাও ছিনিয়ে নিয়েছে, হয়তো ওই চ্যানেলটা এটা দিয়ে হ্যান্ডেল করে, ঠিক আছে। এটাই হচ্ছে আসল কেস। তো সবই রয়েছে, সবই মানে সঠিক সময় আমাদের কাছে চলে আসবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।